ওসমান হাদি হত্যা নিয়ে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বক্তব্যের পর নিহতের ভাইকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে দিয়ে মারা হয়েছে, তাকে দিয়ে যাতে করে আমার ভাইকে দিয়ে আমাকে খুন করা হয়েছে। হাদি ভাইকে কে মেরেছে? অপছন্দ করার কারণে তার ভাইরা তাকে খুন করেছে। নিজের আপন ভাইয়ের তাজা রক্ত বিক্রি করে কেউ কিভাবে ক্ষমতার স্বাদ নেয় তার এক ভয়ঙ্কর ও ঘৃণ্য উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। একদিকে যে ভাই দেশের জন্য নিজের বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করলেন, আর অন্যদিকে তার আপন বড় ভাই সেই শহীদের রক্তকে পুঁজি করে কিভাবে বিক্রি হয়ে গেলেন। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। সেই সঙ্গে কেঁপে উঠেছে মোদির মসনদ। তারই প্রতিক্রিয়ায় অবশেষে এদেশের মানুষের সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে। শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করার ঘটনায় ভারতের বিজেপি নেতা অমিত শাহ এবার ভারতেই হাতে নাতে ধরা পড়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে সে জল্পনা কল্পনা সত্য হচ্ছে। শিলং সালাউদ্দিন বলা, শিলং সালাউদ্দিনের একটা অর্থ হচ্ছে তিনি ভারতের দালাল। সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার চমৎকার ভালো বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন ঘেরো করেন শহীদের মা বাবারা। শহীদ পরিবার, আহত পরিবারের সদস্যরা গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অফিস ঘেরো করেন, তাকে বলেন আমাদের মায়ের ১৫০০ সন্তান ফেরত দিতে। শেখ হাসিনা রাজাকারের কার্ড ব্যবহার করতে গিয়ে খালেদা জিয়াকে রাজাকার বলেছিল। তারেক রহমান বিষাক্ত কালসাপকে বিশ্বাস করা যায়, হিন্দুত্ববাদকে বিশ্বাস করা যায় না। তারেক রহমান কালনাগিনী সাপকে বিশ্বাস করা যায়, ভারতীয় দালালদেরকে বিশ্বাস করা যায় না। এরা ইসলামের শত্রু। প্রিয় দর্শক, অবশেষে প্রকাশিত হয়েই গেল শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ডের নাম, অর্থাৎ তাকে কে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল তার নাম। প্রিয় দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার কারণে সবচাইতে বেশি লাভবান হয়েছে ভারত এবং আওয়ামী লীগ। কেননা শরীফ ওসমান হাদি বেঁচে থাকলে আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার সাথে সাথে তিনি আন্দোলনে নেমে পড়তো, এমনকি তিনি কিন্তু ভারতকেও ছাড় দিত না। প্রিয় দর্শক, আমরা এমনটাই মনে করেছিলাম যে আসলে লাভবান হয়েছে ভারত, কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে এসে বিশ্লেষকগণ এমন একটি তথ্য সামনে দাঁড় করিয়েছে যেটি দেখার পর আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে এর সাথে জড়িয়ে গিয়েছে শহীদ শরীফ ওসমান হাদির ভাই ওমর হাদি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এরকম কিছু প্রমাণও আপনারা দেখতে চলেছেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নিজের আপন ভাইয়ের তাজা রক্ত বিক্রি করে কেউ কিভাবে ক্ষমতার স্বাদ নেয় তার এক ভয়ঙ্কর ও ঘৃণ্য উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। একদিকে যে ভাই দেশের জন্য নিজের বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করলেন, আর অন্যদিকে তার আপন বড় ভাই সেই শহীদের রক্তকে পুঁজি করে কিভাবে বিক্রি হয়ে গেলেন, সেই অবিশ্বাস্য গল্প আজ আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি ফাঁস করতে চেয়েছিলেন যার জন্য ভারতের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছেন? কেন বলা হচ্ছে এই সত্য সামনে এলে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে? আর ঠিক এমন একটি আন্তর্জাতিক ও হাই প্রোফাইল হত্যাকাণ্ডের দায় ওসমান হাদির বড় ভাই ওমর হাদি কেন হুট করে বিরোধী দল জামায়াত ইসলামের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? যে ঢাকা ৮ আসনে ওসমান হাদির জনপ্রিয়তা শীর্ষে ছিলেন, সে আসনে তার মৃত্যুর পর কারা লাভবান হয়েছে, কারা জিতেছে? হ্যাঁ, বিএনপি। আর বর্তমানে ক্ষমতায় থাকা সেই সরকারের কাছ থেকেই লোভনীয় পদ বাগিয়ে নিয়ে ওমর হাদি আজ সরকারপন্থী। সব সমীকরণ যখন প্রমাণ করছে আসল খুনি কারা, তখন ওমর হাদির এই ভুল পাল্টানো কেন? দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু প্রমাণ আর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। একজন স্বার্থান্বেষী ভাই কিভাবে নিজের ভাইয়ের আত্মত্যাগকে সিঁড়ি বানিয়ে উপরে উঠছে তার মুখোশ উন্মোচিত হবে। তাই আসল সত্য জানতে কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সবাই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের কথা জানেন। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন দেশের পরিস্থিতি টালমাটাল, দেশে যখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লোকজন গর্জে উঠেছে, সে সময়ই এই অকুতভয় তরুণকে থামিয়ে দেয়া হয়। সে সময় পুরো দেশ তার জন্য কেঁদেছিল। সে সময় ওসমান হাদির আপন বড় ভাই ওমর হাদির বক্তব্য কি ছিল তা হয়তো অনেকেরই মনে আছে। তখন তিনি বিচারের দাবিতে সোচ্চার ছিলেন, তার চোখে ছিল ভাইয়ের জন্য শোক আর ঘাতকদের জন্য আগুন। কিন্তু সময় বদলায়, আর সে সাথে বদলায় মানুষেরও।
আজ দেশে পট পরিবর্তন হয়েছে। বর্তমানে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আর এই ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই যেন জাদুর মতো বদলে গেল ওমর হাদির সুর। যে অন্তর্বর্তী সরকারের আমলেই তার ভাই খুন হলেন, আর যে ঢাকা ৮ আসনে ওসমান হাদির তুমুল জনপ্রিয়তা ছিল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছে? ঢাকা ৮ আসন থেকে ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার ফলে সে আসনে আজ জয়ী হয়েছে বিএনপি। রাজনৈতিক সমীকরণ বলছে ওসমান হাদি বেঁচে থাকলে এই আসনে অন্যদের জেতা প্রায় অসম্ভব ছিল। অর্থাৎ তার মৃত্যুর সরাসরি রাজনৈতিক ফায়দা লুটেছে বর্তমান ক্ষমতাসীন দল। অথচ অবাক করা বিষয় হলো, এই ওমর হাদি এখন বর্তমান সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছেন না। উল্টো তিনি এখন দোষ চাপাচ্ছেন জামায়াত ইসলামীর আমিরের এক পিএস এর উপর। দর্শক, একটু ভেবে দেখুন, জামায়াতের আমিরের পিএস এর কি এমন স্বার্থ থাকতে পারে যে তিনি এমন একটি হাই প্রোফাইল মার্ডার প্ল্যান করবেন, যেখানে আসনটি পেয়েছে বিএনপি, সরকার গঠন করেছে বিএনপি, সেখানে জামায়াতকে বলির পাঁঠা বানানোর এই হাস্যকর চক্রান্ত কেন? এর উত্তর লুকিয়ে আছে ওমর হাদির বর্তমান অবস্থানের দিকে তাকালেই। শহীদ ভাইয়ের রক্তকে পুঁজি করে ওমর হাদি আজ আর সাধারণ কেউ নন। বর্তমান বিএনপি সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে একটি অত্যন্ত লোভনীয় ও উচ্চ পদস্থ চাকরি বাগিয়ে নিয়েছেন। তিনি এখন একজন পুরোদস্তুর সরকারপন্থী আমলা। যে সরকার তার ভাইয়ের মৃত্যুর পর সবচেয়ে বেশি লাভবান হয়েছে, সে সরকারের দেয়া বিলাসবহুল জীবন ও ক্ষমতার লোভে তিনি আজ পুরোপুরি অন্ধ। তিনি ভালো করেই জানেন আসল সত্য বা আসল মাস্টার মাইন্ডের নাম মুখে আনলে তার এই ক্ষমতার গদি এক মুহূর্ত টিকবে না। তাই তিনি এখন সরকারের ইশারায় নাচছেন এবং বিরোধী দলকে ঘায়েল করার জন্য জামায়াতকে টার্গেট করে হাস্যকর ও ভিত্তিহীন বয়ান দিচ্ছেন। তার এই পরস্পর বিরোধী বক্তব্যগুলোই প্রমাণ করে যে ওমর হাদির কোনো বক্তব্যেরই আর কানা করেও মূল্য নেই। একজন মানুষ যখন ক্ষমতার কাছে নিজের বিবেক বিক্রি করে দেয়, তখন তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই যে স্ক্রিপ্টেড বা সাজানো নাটক, তা দেশের সাধারণ সচেতন নাগরিকরা খুব ভালো করেই বুঝতে পারেন। এবার আসুন গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ও রোমহর্ষক অংশে। ওমর হাদি দেশে বসে যখন জামায়াতের পিএসকে দোষারোপ করে নিজের আঁখের গোছাচ্ছেন, তখন আসল সত্যটা বেরিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারত থেকে। অমিত শাহের বক্তব্য ছিল, এই নামগুলো বাইরে এলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দর্শক, এবার সমীকরণটা মিলান। যদি সত্যি জামায়াতের কোনো এক পিএস এই ঘটনার মাস্টার মাইন্ড হতো, তবে কি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ থাকতে বলতেন? ভারতের এসটিএফ, ভারতের কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এরা কেন একটি সাধারণ খুনের ঘটনা ধামা চাপা দিতে মরিয়া হয়ে উঠবে? দিনের আলোর মতো এটা স্পষ্ট যে ওসমান হাদির এই হত্যাকাণ্ড কোনো লোকাল পলিটিক্স বা ছোটখাটো রাজনৈতিক দলের কাজ নয়। এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক চক্রান্ত। ভারতের মাটিতে বসে ছক কষা হয়েছে, ভারতের প্রশ্রয়ে খুনিরা সেখানে আশ্রয় নিয়েছে। এটি একটি নিখুঁত স্টেট লেভেল বা রাষ্ট্রীয় পর্যায়ের কনস্পিরেসি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কারা এর সাথে জড়িত তা হয়তো সময়ের সাথে সাথে দেশের মানুষের কাছে আরও পরিষ্কার হবে, কিন্তু ভারতের এই অস্বাভাবিক গোপনীয়তা আর অমিত শাহের হস্তক্ষেপ প্রমাণ করে যে ডালমে কুচ কালা হে। আর ঠিক এই জায়গাতেই ওমর হাদির মুখোশ পুরোপুরি খসে পড়ে। ভারত যখন এত বড় একটি চক্রান্ত ধামাচাপা দিতে চাইছে, তখন ওমর হাদি দেশে বসে ফেসবুক পোস্ট দিয়ে বলছেন জামায়াতের পিএস এই কাজ করেছে। কি হাস্যকর! আসলে ওমর হাদিকে এই দায়িত্বই দেওয়া হয়েছে। আসল আন্তর্জাতিক মাস্টারমাইন্ড এবং দেশে বসে থাকা আসল বেনিফিশিয়ারিদের আড়াল করার জন্যই ওমর হাদিকে ব্যবহার করা হচ্ছে। বিনিময়ে তাকে দেওয়া হয়েছে লন্ডনে বিলাসবহুল জীবন ও পদবি। ভাইয়ের মৃত্যুর বিচার চাওয়া তো দূরের কথা, তিনি এখন সেই বিচার প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করছে। ভিন্ন খাতে প্রবাহিত করতে দৃষ্টি ঘোরানোর কৌশল ব্যবহার করছেন। যখনই দেশের মানুষ আসল খুনিদের দিকে আঙুল তুলছে, ঠিক তখনই তিনি ফেসবুকে নতুন নতুন পোস্ট দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি এমন এক জঘন্য খেলায় মেতেছেন যেখানে নিজের শহীদ ভাইয়ের বিধবা স্ত্রীকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে তার বুক কাঁপেনি। শেখ হাসিনা রাজাকারের কার্ড ব্যবহার করতে গিয়ে খালেদা জিয়াকে রাজাকার বলেছিল। তারেক রহমান শেখ হাসিনা রাজাকারের কার্ড খেলতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীকে গুম করে হত্যা করেছে। তারেক রহমান বিষাক্ত কালসাপকে বিশ্বাস করা যায়, হিন্দুত্ববাদকে বিশ্বাস করা যায় না। তারেক রহমান কালনাগিনী সাপকে বিশ্বাস করা যায়, ভারতীয় দালালদেরকে বিশ্বাস করা যায় না। এরা ইসলামের শত্রু, এরা মানবতার শত্রু, এরা মুসলমানের শত্রু। আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে ফিরে যান। তারেক রহমান আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, খালেদা জিয়ার আদর্শের রাজনীতিতে ফিরে যান। আপনাকে আজকে যারা কানফোড়া দিয়ে রাম বাম মার্কা রাজনীতি এই দেশে করতে চায়, তারা আপনাকে হাসিনার মতো এই দেশ থেকে পালানোর রাস্তা তৈরি করতে চায়। তারেক রহমান হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। বিএনপির ভিতরে গাফতি মেরে বসে থাকা রাম বামদের পাতানো পাতে পা দিবেন না। বিএনপির ভিতরে গাফতি মেরে বসে থাকা ভারতীয় দাদা বাবুদের এজেন্টরা আপনাকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। সেখান থেকে বের হয়ে আসবেন বলে আমরা সাধারণ জনগণ বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিন্দুত্ববাদের বিরুদ্ধে থাকবেন। আমাদের সহযোদ্ধা হাদি, এই হাদি ভাইকে কে মেরেছে? আমরা অনেকেই মনে করি যে কথা বলা বলি করে অমুক দল তমুক দল, অমুক ব্যক্তি তেমুক ব্যক্তি। এই ব্যক্তি কারা? এই ব্যক্তি কাদের পেট্রোনাইসে হাদিকে খুন করেছে? এটাই প্রমাণ করে
যে আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত করে তারা আমাদের বাংলাদেশের এই লোকগুলোকে, এই দলগুলোকে ব্যবহার করে হাদির মতো এই যে বর্ষিয়ান ব্যক্তিদেরকে যারা ভারত বিরোধী তাদেরকে খুন করেছে। এবং আমাকে প্রতিনিয়ত এরকম আমার আজকে 48টা আইডি আমার খেয়ে ফেলেছে। আমাকে সরাসরি খুন করতে পারেনি, কিন্তু যে মাধ্যমগুলো দিয়ে আমি কথা বলি সেই মাধ্যমকে ওরা খুন করেছে। তার মানে এটা প্রমাণিত করে ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই এই বাংলাদেশের মাটিতে এরা বেঁচে থাকতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় বাংলাদেশে 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষের মধ্যে আমরা যদি স্বয়ংক্রিয়ভাবে আপনার সাহসের সাথে যদি আমরা এই দেশের মাটিতে আর নিজের দেশের পক্ষে ভিন দেশের বিরুদ্ধে যদি আমরা কথা বলতে না পারি, তাহলে এই দেশের দেশপ্রেমিক জন্ম না নেওয়াটাই স্বাভাবিক। তা আমি মনে করি যে বাংলাদেশে আমি যে কথাগুলো বলি, যারা আমরা ভারত বিরোধী কথা বলি, মনে হয় যে আমরা আপনার বিরুদ্ধে কথা বলছি বা ওই দলের বিরুদ্ধে কথা বলছি, অথবা একটা ধর্ম আছে ওরাই মনে করে যে ওদের বিরুদ্ধে আমরা কথা বলছি। না রে ভাই, আপনি এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক। আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এই দেশের নাগরিক। কিন্তু একটা শ্রেণী, একটা দল ওরা মনে করে ভারতের বিরুদ্ধে কথা বলা মানে তাদের বিরুদ্ধে কথা বলা, এরকম মনে করে এরা সম্পূর্ণ ওরা চলনে বলনে বাংলাদেশি হলেও ওরা ইন্ডিয়ান। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, আপনি সাবধানে থাকেন, ঘর থেকে বের হয়েন না। আমাকে একটা সময় মানুষ বলতো আপনি বোরকা পরে বের হন, যাতে মাস্ক পরে বের হন, যাতে আপনাকে লোকে চিনতে না পারে। আমি তখন বলেছিলাম আমি মরে যাব, তারপরও আমি মাস্ক বা বোরকা পরে আমি চোরের মতো, বিড়ালের মতো আমি চলবো না। হাদি মারা গেছে, হাদিও একটা সময় বলতো আমি ভাই বাঁচলে একদিনই বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 1 সেকেন্ড বাঁচবো, সেটা হচ্ছে বাঘের মতো বাঁচবো, আমি বিড়ালের মতো মেয়াও মেয়াও করে বাঁচতে চাই না। ঠিক তেমনি আমরা যারা দেশপ্রেমিক আছি, সেটা আমি বলি না, আমরা যারা দেশপ্রেমিক ভাইরা আছি, আমরা কেউই ভয় পাই না ভারতকে। সময় এবং সুযোগ আসছে যে, যেমন আমি যদি বলি আপনার এই যে বর্ডারগুলোতে পশ্চিমবঙ্গের এই যে আমাদের বাংলাদেশের নাগরিক বলে অনেক নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য এখন আপ্রাণ চেষ্টা করছে ভারত। তাহলে এই প্রচেষ্টাগুলো আমরা যদি ঠেকাতে না পারি, তাহলে আমাদের বাংলাদেশি হিসেবে আমরা কেন আছি? আমাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমি মনে করি যে ভারতের এই যে আপনার পুশ ইন বা পুশ ব্যাক, যে বর্ডারের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রতিহত করার জন্য বাংলাদেশের বর্ডার গার্ড থেকে শুরু করে যত প্রশাসন আছে, সরকারকে আমাদের সকলের মিলে একসাথে একযোগে সহযোগিতা করা উচিত। এখন এই জামাত শিবির যদি বিএনপিকে সমর্থন না দেয়, তাহলে কি হতে পারে জানেন? আমি জাস্ট 5টা পয়েন্ট বলবো, আপনি বুঝে ফেলতে পারবেন যে কি হতে পারে। আমি জানি এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো বিএনপির ভাইরা একটু গালাগালি করতে পারেন আমাকে, তবে ভাই জাস্ট একটু মগজ দিয়ে একটু বসবেন, তারপরে গালাগালি করবেন, আমি হজম করে ফেলবো। বাংলাদেশ জামাত ইসলাম যদি বিএনপির উপর থেকে তাদের সাপোর্ট তুলে ফেলে, মানে হার্ড ডাইনে যায়, তাহলে পরে দেশ সংকটে পড়বে। কেমনে? একটা কথা ভাই, মানেন আর না মানেন, এই জামাত এবং শিবির মানে অনেকে তাদেরকে বলে যে গুপ্ত বাহিনী। আমি গুপ্ত বলবো না, এরা হচ্ছে মোসাদ বাহিনী বাংলাদেশের। মানে ইসরায়েলের যেমন মোসাদ, আর এরা হচ্ছে আপনার বাংলাদেশের মোসাদ। এরা যে কৌশল করতে পারে, এই কৌশলের কাছে কিন্তু আপনি শিশু। মানে এদের দলের স্ট্রাকচার, গঠন এবং চেইন অফ কমান্ড, এটা কিন্তু খুব ভেরি স্ট্রং। এরা যদি মনে করে যে দেশে সংকট তৈরি করব, জাস্ট একটা উদাহরণ, যে তেল ক্রাইসিস তৈরি করব, এদের কিন্তু প্রচুর টাকা আছে ভাই। চীন এখন এদের পাশে। এরা শুধু বলবে যে অমুক পাম্পে 150 থেকে 200 গাড়ি দাঁড় করিয়ে ফেলো। দেখবেন যে 150 থেকে 200 গাড়ি দাঁড়িয়ে আছে, কোনটা বট বাহিনী আর কোনটা কট বাহিনী আপনি চিনতেই পারবেন না। এরকমভাবে ক্রাইসিস তৈরি হবে। দেখলেন না তারেক রহমান এই তেল ক্রাইসিস দূর করার জন্য বলল যে আমরা বিরোধী দল এবং আমরা একসাথে কাজ করব। তারপর থেকে তেলের আর কোনো ক্রাইসিস নেই। জানি না এটা কারো ইন্ধন ছিল নাকি এটা অলৌকিক ব্যাপার, এটা সঠিক আমি বলতে পারবো না। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। এরপর 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে জামাত যদি বিএনপির উপর থেকে সমর্থন তুলে ফেলে বা তাকে সাপোর্ট না দেয়, তাহলে পরে এইটা হবে আওয়ামী লীগের জন্য সবচাইতে প্লাস পয়েন্ট। কীভাবে জানেন? আওয়ামী লীগের চাইতে বড় খুশি আর কিন্তু কেউ হবে না। কারণ এখন অফিসিয়ালি জামাত হচ্ছে বাংলাদেশের বিরোধী দল, আর আওয়ামী লীগ হচ্ছে আইনগতভাবে এখন নিষিদ্ধ। এখন জামাত এর কোনো কাজ করা লাগবে না। আওয়ামী লীগ যদি দেখে যে জামাত বিএনপিকে আর সাপোর্ট দিচ্ছে না, জামাতের আমিরের কাছে কয়েকশো কল আসবে রাতেই। এরপর বলবে কি জানেন? যে আমির সাহেব বা মিয়া ভাই, আপনি জাস্ট একটা হরতাল ডাকেন, আপনার পালন করতে হবে না, আমরাই পালন করে দেব। অর্থাৎ জামাত যদি হরতাল ডাকে, এই হরতাল আওয়ামী লীগ পালন করবে। এইটা একেবারে 100% গ্যারান্টেড। এরপর 3 নম্বর যে দৃশ্যটা তৈরি হতে পারে, সেটা হচ্ছে 96 রিপিট হতে পারে। মানে ওই 96 দৃশ্য মনে আছে? এই জামাত এবং আওয়ামী লীগ যৌথ আন্দোলন করে বিএনপি নির্বাচিত সরকারকে কিন্তু ফেলে দিয়েছিল। অনেকেই বলেন যে ভাই সেই যুগ চলে গেছে, সেই যুগ আর এই যুগে এক না। তো সঠিক তো এটা। সেই যুগে যদি মানে জামাত আর আওয়ামী লীগের যে শক্তি ছিল, এখন কিন্তু দ্বিগুণ। মানে যদি মগজ থাকে তাহলে এটা বুঝে নেন, আমি আর বেশি এক্সপ্লেন করতেছি না।
এরপরে জামাত যদি বিএনপির উপর থেকে সাপোর্ট তুলে নেয় বা বিএনপির পাশে যদি না থাকে, মানে এখন যেভাবে তারা সহযোগিতা করতেছে, 4 নাম্বার যে দৃশ্যপট তৈরি হতে পারে সেটা হচ্ছে কি জানেন, যেমন আমেরিকা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, মানে এটা হচ্ছে মোড়ল, আর এখন বর্তমানে বিরোধী দলের মোড়ল হচ্ছে এই জামাত। মানে এ যে কমান্ড দেবে ওই কমান্ডে কিন্তু বাদ বাকিরা সব চলবে। তো জামাত যদি বিএনপির উপর থেকে সমর্থন তুলে নিয়ে মানে হার্ড লাইনে বা শক্ত অবস্থানে যায়, মানে একযোগে আন্দোলন শুরু করবে জামাত, এনসিপি, এরপরে যে মামুনুল হকের যে দলটা আছে খেলাফতে মজলিস, এই 3টা দল একসাথে আন্দোলন করবে। এর দৃশ্যপট কী হতে পারে জানেন? 5 নম্বরে মানে সর্বশেষ, সেটা হচ্ছে এই সরকারকে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন ভাই এই সরকার তো পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা দিয়ে মোকাবেলা করবে, ভাই এটা পসিবল না। আপনি বলতে পারেন যে ভাই সরকারি দলেরও তো অনেক লোকজন আছে, তারপরে পসিবল না কেন? জাস্ট একটু ধরেন দেবো, বেশি বলবো না। সেটা হচ্ছে এই এনসিপি, এটা হচ্ছে সেকুলার একটি দল, মানে এরা হচ্ছে রিলিজিয়াস মাইন্ডসেট এদের মধ্যে আছে। মানে এরা সরাসরি ধর্মীয় দল না হলেও এরা কিন্তু একটা রিলিজিয়াস টাইপের বা ধর্মকে এরা সাপোর্ট করে বা সমর্থন করে অলওয়েজ। আর বাকি যে 3টা জামাত, শিবির আর হচ্ছে হেফাজতে মামুনুল হকের যে খেলাফতে মজলিস, এই 3টা দল কিন্তু জিহাদি পার্টি। মানে আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, জিহাদি পার্টিদের সাথে আপনি পারবেন না। কারণ ওর লক্ষ্য কিন্তু একটাই, যে ওর যদি আপনি মেরেও ফেলেন ও জান্নাতে যাবে, তাহলে ওরে আপনি ঠেকাবেন কেমনে? মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন যে এনসিপিকে যদি আমরা বাদও দিই, এনসিপি কিন্তু একটা ইয়াং শক্তি, মানে ওরা মাঠে নামলেও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওটার অবস্থা, ওইটাকে বাদ দিয়েও যদি আমি জামাত, শিবির এবং এই মামুনুল হকের হচ্ছে খেলাফতে মজলিস সম্পর্কে বলি, এই 3টা দলই কিন্তু হচ্ছে এদের মাইন্ডে সেট করা আছে যে এটা হচ্ছে কোনো সংঘর্ষ না, এটা কোনো হচ্ছে আন্দোলন না, এটা হচ্ছে তোমার জিহাদ। তুমি যদি মরে যাও তাহলে তুমি হচ্ছে শহীদ, আর তুমি যদি বাঁচো তাহলে তুমি গাজী। এই মাইন্ডসেট তাদের ব্রেনের মধ্যে পুশ করা আছে। সুতরাং এদের সাথে পারা ইম্পসিবল। ওই যে বললাম না শুরুতে, যে শেখ হাসিনা যদি কোনো দলকে ভয় পেয়ে থাকতো সেটা হচ্ছে জামাত এবং শিবির। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।